হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটি হচ্ছে দীঘার সেকেন্ড এবং তৃতীয় দিনের ব্লগ একসাথে। আমি সেকেন্ড এবং তৃতীয় দিনে আমরা কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম, সেইগুলোই তোমাদের সঙ্গে এই ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ডিনারটা সারতে। এত বড় একটা আমি ধোসা খেয়ে দিয়ে নিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে ঢেউ খেতে। কিন্তু আমার আর ঢেউ খাওয়া হলো না। বড়মশাই একাই গিয়েছিল স্নান করতে। একা না, সঙ্গে আমার বাবা আর দুটো ভাই ছিল। ওরাই সবাই মিলে স্নান করছে। এদিকে আমার ছেলের বায়না যে সে এখান থেকে কোথাও যাবে না। তাই তাকে একটা পপকর্ন কিনে দিয়েছিলাম আর দুজনে বসেছিলাম এখানে। ওর বাবা স্নান ধান হয়ে গেছে, চলে এসেছিল এখানে। ওর বাবা একটু পোজ দিচ্ছিল, ছবিও ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো আমার জন্য নিয়ে এসেছিল এই কাঁকড়াটা ধরে। কাঁকড়াটা পায়ের তলায় পড়ার জন্য সে কাঁকড়াটা মারাই গিয়েছিল, তাই আর সেটাকে ভিডিও করে আবার সেটাকে সমুদ্র জলে আমি ছেড়ে দিয়েছিলাম। এদিকে এইগুলো তুলে ধরে নিয়ে এসেছিল বাবা, মানে পায়ের তলায় সব পড়ছিল, সেইগুলোকে নিয়ে নিয়েই রেখে দিচ্ছিল। দেখো সব কিন্তু মানে বেঁচে আছে, কেউ কিন্তু মরেনি। তাই সেগুলো একটু রুমে এনে আমি ভালো করে দেখছিলাম যে এইগুলো ঠিক কিভাবে চলাফেরা করে। তখনই তারা তার খোলসের ভিতরে মানে গুটিয়েছিল, কারণ জীবনের ভয় তো সবাই আছে, তাই সেইগুলো গুটিয়েছে। অনেকক্ষণ দিয়ে ধরে এগুলোকে নড়নচড়ন করার পরে ভাবলাম চলো এইগুলোকে যদি একটু একা ছেড়ে দেওয়া যায় তাহলে কেমন লাগে। তাই সেগুলো একটু ভালো করে মানে ছাতাটাকে খুলে ছাতার মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর সেইগুলো একটু একটু করে মানে ভয় কাটিয়ে তারা খোলস থেকে বার হওয়ার চেষ্টা করছিল। আর আমি শুধুমাত্র এগুলোকে একটু ক্যামেরা বন্দি করার জন্য ছাতার মধ্যে রেখে দিয়েছিলাম। আর কিছুক্ষণের জন্য রেখে আবার সেইগুলো আমার ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে সেগুলো সমুদ্রে ছেড়ে দিয়েছিলাম। এটি হচ্ছে সন্ধ্যের ব্লগ। আমরা সন্ধে একটু নদী মানে সমুদ্রের ধারে বসেছিলাম। আর ভাবলাম চলো এখান থেকে একটু মানে এদের মার্কেটটা একটু আমি শেয়ার করি। চারিদিকটা যতটা ভিডিওতে অন্য শূন্য ভিডিওতে যতটা জমজমাট দেখি, বিশ্বাস করো মানে দীঘার বিচে এতটাও জমজমাট নেই। শুধু কয়েকটা দোকান আছে আর এইগুলোই সাজানো আছে। আর সত্যি বলছি অতিরিক্ত দাম, কাঠের এই জিনিসগুলোর অতিরিক্ত দাম। কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর। আমার এখানে একটা কাপ পছন্দ হয়েছিল, এই যে এখানে কাঠের কাপগুলো, এটা পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো মানে অত্যাধিক দাম চাইছিল। কোনোটা বলছিল 400, কোনোটা বলছিল 700। শুনে তো আমার হয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কাঠের চিরুনিও ছিল। এরপরে না আমি আর সেদিনের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। ঘুম থেকে উঠেই দেখছি হোটেলের বাইরেই জানলাটা খুলে যে মানে একটু অন্ধকার অন্ধকার মেঘ করে এসছে। তারপরেই কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। বেশ কিন্তু হোটেল থেকে দেখতে ভালো লাগছিল। আর এই বৃষ্টির জন্য না বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল, মনে হচ্ছে যেন শীতকাল এসে গেছে। কারণ সমুদ্রেরও হাওয়া আছে আর বৃষ্টি নিয়ে বেশ কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। এদিকে প্রায় সকাল 9টা বাজতে চললো। আর আমাদের ট্রেন ছিল সকাল 10টায়। তাই তাড়াতাড়ি করে সকালের ব্রেকফাস্টটা সারতে এসেছিলাম। আমি, ছেলের বাবা এসেছিলাম হোটেলে খেতে। আর মানে আর বাবা মা সবার জন্য আমরা রুমেই টিফিনটা পাঠিয়ে দিয়েছিলাম। এই দেখো হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর মানে হোটেলের যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানের খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালো। আমি সকালে নিয়ে নিয়েছিলাম 4টে লুচি আর একটু তরকারি। আর ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম এই ডিম টোস্টটা। ওকে না কিছু খাইয়ে নিলে আবার ট্রেনের মধ্যে খিদে পেয়েছে বলবে। তাই একটু ওকে আমি ডিম টোস্টটা খাইয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরেই আমরা চলে গিয়েছিলাম প্ল্যাটফর্মে ট্রেনের উদ্দেশ্যে। কিন্তু সেখানে এসেও শুনি এক বিপত্তি, কারণ আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে করে দিয়েছিল 1টায়, মানে 10টার ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট ছিল। তাই বসে বসে চারিদিকটাকে একটু দেখছিলাম, আর কি করা যাবে। মানে ট্রেন না আসলে তো কোনো উপায় নেই। আর আমার বড়মশাই তো হেঁটে হেঁটেই বেড়াচ্ছিল, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠে সেই যাওয়ার দিনের মতো অবস্থা হয়ে গেছে জানেন। সকালবেলা উঠে সারাদিন কষ্ট করে ট্রেন জার্নি করে ট্রেনের আশায় গিয়ে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এদিকে ছেলে ওর মামার সাথে ঘুরছিল। আর দেখুন প্ল্যাটফর্ম থেকে কিন্তু মহাপ্রভুর যে মন্দিরটা তৈরি হয়েছিল সেটা কিন্তু বেশ মানে বেশি দূর না। প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছিল, কিন্তু এখান থেকে কেউ যাওয়া যাবে না, অনেকটা ঘুরে আসতে হবে। তারপরেই সকালের হ্যাংওভারটা কাটানোর জন্য নিয়ে নিয়েছিলাম কফি। আর আমাদের মেয়ে ছানা আর ছেলে ছানার জন্য নিয়ে নিয়েছিলাম দুটো ওআরএস। তারপরে খেয়ে দিয়ে দেখুন এই যে লোকগুলো যাচ্ছে, মানে এত লোক যাত্রী নেমেছে। এইগুলো কিন্তু লোকাল ট্রেনের, মানে দীঘায় যে লোকাল ট্রেনটা আসে সেই ট্রেনটার জার্নি। আমি বসে বসে ভাবছিলাম কখন আমাদের ট্রেনটা আসবে আর কখন ছাড়বে। তুমি যাই হোক, চাউমিন খাচ্ছ? অনেকক্ষণ দিয়ে বসে বসে ছেলেটার খিদে পেয়ে গেছে। ও বারবার খাওয়ার কথা বলছিল। তাই আমরা নিয়ে নিয়েছিলাম একটা এই কাপ ম্যাগি। কখনো এটা ট্রাই করিনি, আমরাও খাইনি। কিন্তু ভাবলাম চলো খিদে যখন পেয়েছে ওকে খাইয়ে নিতে হবে, তাই এই কাপ ম্যাগিটা নিয়ে নিয়েছিলাম।
অনেকক্ষণ বসার পর আমাদের ট্রেনটা এলো আর ট্রেনের এসেই আমরা বসে পড়েছি। কপালটা ভালো ছিল যে একদম মানে উইন্ডো সিটটা পেয়েছি। ওদিকে সবাই উঠে গেছে ট্রেনে। এবার আমাদের রওনা দেওয়ার পালা। বেশ ১-২ ঘন্টা ট্রেন জার্নির পরে মানে মোটেও মানে একটু হ্যাংওভারটা কাটানোর জন্য আবার নিয়ে নিয়েছিলাম একটু লেমন টি। লেমন টিটা বেশ ভালোই ছিল। আমরা পুরী যখন গিয়েছিলাম এই ট্রেনের এই লেমন টিটাই বেশি ভালো লেগেছিল। তাই আবারও নিয়েছিলাম লেমন টি। এদিকে আমার ছেলে জামাটা খুলে দিয়ে যেমন অতিরিক্ত গরমে ওর কষ্ট হবে, তাই তার জামাটা খুলে দিয়েছিলাম। আর এদিকে সে তার খেলনাগুলো নিয়ে খেলছিল। আর দেখুন এইগুলো কিন্তু সব হচ্ছে পদ্মবাগান। এরপরে আমি দেখছিলাম আমাদের ট্রেনটা কটায় ঢুকবে। এখানে দেখাচ্ছিল ৫টা ২ এ, কিন্তু আমাদের ট্রেনটা ঢুকতে প্রায় হাওড়াতে হয়ে গেছিল ৬টা। ৫টা প্রায় ১ ঘন্টা লেট হয়ে গিয়েছিল। আর কি করা যাবে? এই আমরা চলে এসেছি হাওড়ায়। এবার এখান থেকে ভেবেছিলাম একটু মেট্রোতে করে বাড়ি যাব। মানে হাওড়া থেকে শিয়ালদা যাব। মেট্রোতে তো চলেই এলাম। বেশ ভালো লাগছিল যে এবারে মানে এই অজুহাতে একটু মেট্রো চড়াটা হয়ে যাবে। মানে হাওড়া থেকে শিয়ালদায় চলে যাব। আর দেখব যে কেমন করেছে মেট্রোটা। কিন্তু কপালটাই খারাপ। এই দেখুন এখানে চার্ট দেওয়া আছে। এখানে কোনো জায়গায় লেখাই নেই যে হাওড়া থেকে শিয়ালদা যেতে পারবো। কি আর করা যাবে, না জানলে যে অবস্থা হয়। তারপরে আবার সেই কষ্ট করে এসেই আমাদের এখান থেকে গাড়িটা নিয়ে নিলাম। মানে হাওড়া প্ল্যাটফর্মটা ১৫ই আগস্টের জন্য বেশ লাইটিং দিয়ে ভালো করে সাজিয়েছিল। সেটাই একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। তারপরে আমাদের গাড়িটা ঠিক হয়ে গেছিল। গাড়িতে উঠে এবার যাব আমরা শিয়ালদার দিকে। কিন্তু জানেন সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো, আমরা যখন শিয়ালদার দিকে রওনা দিয়েছি রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা ছিল। মানে প্রতিদিন যে জমজমাট একটা পরিবেশ থাকে, ক্লাউড একটা ব্যাপার থাকে, মোটেও সেটা ছিল না। প্রচণ্ড ফাঁকা ছিল চারিদিকটা। দেখুন এইসব জায়গাগুলো কিন্তু এত ফাঁকা থাকে না। প্রচণ্ড গাড়ির একটা জ্যাম থাকে। কিন্তু সেদিনকে আর সেটা ছিল না। সেটা ভেবেই মনটা কেমন একটা লাগছিল যে কলকাতা মানে একটা জ্যাম পরিবেশ। আর চারিদিকটা বেশ নিস্তব্ধ। আর আমরা যেদিনকে আসছিলাম সেদিনকে না প্রায় ৬ ঘন্টা বন্ধ রেখেছিল। তাই একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কিভাবে বাড়ি পৌঁছাবো তার ঠিক নেই। কিন্তু এসে দেখলাম সবকিছুই বেশ স্মুথ আছে। মানে আমাদের দীঘা থেকে হাওড়া পর্যন্ত আর হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত খুব ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। অবশ্যই কিন্তু ব্লগটা কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। আর ব্লগে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমার বোন হিসাবে সেটাকে ক্ষমা করে দিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে পর্যন্ত